রেইনবো অ্যান্টিব্যাকটেরিয়াল পেইন্টসের SBIT টেকনোলজি দেয়ালকে রাখে সুরক্ষিত বছরের পর বছর। স্বাগত নিউজ 24 সকাল 9টার বিরতিহীন সংবাদে সঙ্গে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্লাইট শুরুর বাকি আছে মাত্র 23 দিন, কিন্তু এবার হজের জন্য যাত্রীদের কত টাকা ব্যয় হবে তা এখনো ঘোষণা করা হয়নি। ধর্ম প্রতিমন্ত্রী জানিয়েছেন চলতি সপ্তাহে সমস্যার সমাধান হবে। তবে হজ এজেন্সির সংগঠন হাব সভাপতি বলছেন শতভাগ কাজ এখনো বাকি থাকায় 31 মে ফ্লাইট শুরু সম্ভব নয়। আরেফিন শাকিলের রিপোর্ট। নিয়ম অনুযায়ী হজ ফ্লাইট শুরু হওয়ার 6 মাস আগেই যাত্রীদের জন্য বিভিন্ন ক্যাটাগরির প্যাকেজ ঘোষণা করে এজেন্সিগুলো, কিন্তু এবার সবকিছুই থমকে আছে। করা হয়নি বাড়ি ভাড়া, নিয়োগ হয়নি মোয়াল্লেম, অথচ ফ্লাইট শুরু হওয়ার বাকি মাত্র 23 দিন। 65 বছরের নিচে প্রায় 57,000 যাত্রী এবার হজ করতে সৌদি যাওয়ার কথা, কিন্তু এই যাত্রার ব্যয় নির্ধারণ না হয় এখনো টাকা সংগ্রহ করেনি এজেন্সিগুলো। আর এতে হজ ব্যবস্থাপনা নিয়ে বিশৃঙ্খলার আশঙ্কা করছেন এজেন্সি মালিকরা। সরকার প্যাকেজ কখন ঘোষণা করবেন এবং এই লিড এজেন্সি যদি হয়ে থাকে এটা কিভাবে হবে, মোয়াল্লেম কিভাবে নিব, বাড়ি ভাড়া কিভাবে করব, একদম সবকিছুই আমরা এখন এর মধ্যে আছি। ধর্ম প্রতিমন্ত্রী জানিয়েছেন সপ্তাহখানেকের মধ্যে হজ প্যাকেজ ঘোষণা করা হতে পারে। বাংলাদেশ অংশে আমাদের যে হজের প্যাকেজ হবে সেটা আমরা সুনির্দিষ্ট করে রেখেছি। এখন সৌদি আরবের অংশে তাদের যে প্যাকেজটা হবে সেই প্যাকেজটা আমাদেরকে তারা জানালে তারপরে আমরা দুটোকে একত্র করে আমাদের হজ প্যাকেজ ঘোষণা করব, যা আমরা হয়তো আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা ঘোষণা করতে পারবো। তবে এতে খুব একটা লাভ হবে না জানিয়ে এজেন্সি মালিকদের সংগঠন হাব বলছে স্বাভাবিক সময় ফ্লাইট শুরুর 25 দিন আগে যেখানে 90% কাজ শেষ হয়, সেখানে এবছর শতভাগ কাজই বাকি। তাই 31 মের পরিবর্তে 10 জনের পর ফ্লাইট শুরু করতে হবে। হজ প্যাকেজ যদি আজকেও ঘোষিত হয় তাতেও 31 মে ফ্লাইট দেওয়া কোনোভাবেই সম্ভব হবে না। আমরা বলেছি যে 10 বা অন্তত 10 তারিখ। আর যেহেতু বিষয়টি আন্তরাষ্ট্রীয়, কাজগুলি সবগুলি কিন্তু বাংলাদেশে নয়। এই কাজগুলি করার জন্য আমাদের মোনাজ্জেম মানে এজেন্সির প্রতিনিধি, তিনি সৌদি আরবে যেতে হবে। চলতি বছর হজের জন্য অন্তত 4,20,000 টাকা ব্যয় হতে পারে বলে নিউজ 24-কে নিশ্চিত করেছেন ধর্ম মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা। সৌদি আরব এ ব্যয় অনুমোদন দেওয়ার পর তা ঘোষণা করবে সরকার। আরেফিন শাকিল, নিউজ 24, ঢাকা। বিদ্যুৎ, জ্বালানি ও কৃষি খাতে ভর্তুকি বরাদ্দ বাড়িয়ে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রাখতে চায় সরকার। এজন্য 2022-23 অর্থ বছরের বাজেটে প্রণোদনা এবং ভর্তুকি খাতে চলতি অর্থ বছরের চেয়ে 16,000 কোটি টাকা বেশি অর্থ বরাদ্দ রাখতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়। সাথে অভ্যন্তরীণ বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে করের হার কমানোর চিন্তাও আছে সরকারের। বিস্তারিত হোসাইন শাহাদাতের রিপোর্টে। ভোজ্য তেল থেকে শুরু করে সব ধরনের ভোগ্য পণ্যের বাজার অস্থির বেশ কিছুদিন ধরেই। সরকারের হিসেবেই দেশে এখন মূল্যস্ফীতির হার 6 ভাগের ওপরে। আগামী অর্থ বছরে যা 5.5 ভাগে ধরে রাখতে চায় সরকার, কিন্তু বর্তমান অস্থির পরিস্থিতিতে তা কতটা সম্ভব? একটা বড় নিয়ামক তো হবে যা বিশ্ববাজারে খাদ্যদ্রব্য এবং জ্বালানি তেলের মূল্য কেমন। সুতরাং সেটার সাথে যদি সমন্বয় করা যায়, আমাদের দেশের ভিতরে উৎপাদন ব্যবস্থাকে যদি আমরা সচল রাখতে পারি, বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে তদারকি যদি আমরা নিতে পারি, তখনই শুধুমাত্র এটা সম্ভব। কিন্তু আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে মূল্যস্ফীতি অন্তত আগামী কয়েক মাস একটু উচ্চ পর্যায়ে থাকবে। এই অবস্থায় আগামী বাজেটে গ্যাস, বিদ্যুৎ ও কৃষিতে সহায়তা বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার পরিকল্পনা করছে সরকার। এজন্য বিদ্যুৎ খাতে বরাদ্দ 9,000 কোটি টাকা থেকে বৃদ্ধি করে 18,000 কোটি, কৃষিতে 15,000 কোটি এবং এলএনজি আমদানি ব্যয় এবং প্রণোদনার সুদ পরিশোধে 17,000 কোটি টাকা ভর্তুকি রাখার কথা ভাবা হচ্ছে। সব মিলে 2022-23 অর্থ বছরে ভর্তুকি এবং প্রণোদনা খাতে বরাদ্দ বাড়ছে 16,620 কোটি টাকা। প্রাথমিক প্রয়োজনীয় খাদ্য নিরাপত্তা, ঘরে চাল আছে আমি সিকিওর, ঘরে চাল নেই, টাকা থাকলেও বাজারে তো যেতে হবে, দাম দিতে হবে, কিন্তু ঘরে যদি চাল থাকে আমার বাজারে যেতে হবে না। এই সাইকোলজি এখানেও কাজ করবে। যদি তেলের দাম বাড়া যায়, ম্যানুফ্যাকচারার যদি বেশি দামে কিনে দাম বাড়বে আবার, তো তখন ওইটাকে চাপ দেওয়ার জন্য ভর্তুকি দিয়ে তাকে একটু দমিয়ে রাখা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধিও বড় চ্যালেঞ্জ সরকারের সামনে। এজন্য আসছে বাজেটে বাড়ছে না করের বোঝা, দেশীয় শিল্পের সুরক্ষায় বরং কমানো হতে পারে অনেক ক্ষেত্রেই। দেশের জনগণকে যাতে করে কষ্ট বা ভোগান্তি না বাড়ে এবং তাদের উপরে যেন বোঝা বেশি না বাড়ে, সেগুলোর জন্য আমরা কাজ করছি।
আগামী অর্থ বছরে বাজেটের আকার হতে যাচ্ছে 6,80,000 কোটি টাকা, আর জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7.5%। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহীদের মদতদাতাদের সম্মেলনে প্রস্তুতি কমিটি থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। এছাড়া জাতীয় সম্মেলন এবং নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি নেওয়ারও নির্দেশ দেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউজ 24-কে দেয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় নেতারা বলেছেন, জুলাইয়ের মধ্যেই তৃণমূলের সব শাখার সম্মেলন শেষ করবে দলটি। বিস্তারিত জানাচ্ছেন জয়দেব দাস, ক্যামেরা ছিলেন শেখ মিন্টু। দীর্ঘ 2 বছর পর শনিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে দলের কার্যনির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দলকে আগামী নির্বাচনের জন্য তৃণমূল পর্যায় থেকে প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। আমাদের সিদ্ধান্ত একটা আছে যে যারা বিদ্রোহী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিল তাদেরকে পদ থেকে অব্যাহতি দেওয়া, এবং যারা বিদ্রোহীদেরকে মদত দিয়েছিল তাদেরকেও যাতে গুরুত্বপূর্ণ পদে না আসতে পারে বা পদ থেকে তাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য আর সিদ্ধান্ত আসে, সেই সিদ্ধান্তটা এখনো বলবৎ থাকবে। যারা দলের দায়িত্বশীল পদে থেকে নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে কাজ করেছেন তাদেরকে রেখে সেখানে সম্মেলন হবে না। তিনি একটি সরাসরি সংগঠন নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। জাতীয় সম্মেলন এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঘোষণাপত্র এবং নির্বাচনী ইস্তেহারের খসড়া প্রস্তুতের কাজ শুরু করারও নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন নেতারা। আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় অর্জন করার জন্য এখন থেকে মাঠে কাজ করতে হবে। মাঠ পর্যায়ে তৃণমূল পর্যায়ে নেতা কর্মীরা অনেকেই হয়তো সব তথ্য সঠিকভাবে উপস্থাপন করতে পারে না, তাদেরকে আমরা বুকলেট আকারে ছাপিয়ে দিয়ে তাদের কাছে সরকার উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে দেব। ইতিমধ্যে তিনি দলের 1/3 আসনের জরিপ কার্যক্রম সম্পন্ন করেছেন এবং তিনি আশাবাদী যে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমাদের সংগঠনের নেতাকর্মীরা যদি সেখানে যদি আন্তরিকভাবে সকলে কাজ করেন, আমরা পুনর্বার জনগণের রায় পাব। সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে আগামী নির্বাচন হবে, তাই বিএনপি সহ বিরোধীদের কর্মসূচিতেও ক্ষমতাসীনদের ছাড় দেওয়ার কৌশল বলে জানান নেতারা। আওয়ামী লীগ কখনো কোনো রাজনৈতিক দলের কর্মসূচিতে বাধা দেওয়ার বিশ্বাসী নয়, সেটা করেও না। আমরা সবসময় বলে এসেছি যে প্রত্যেকটা রাজনৈতিক দল তারা তাদের নিয়ম অনুযায়ী, গণতান্ত্রিক অধিকার অনুযায়ী তারা রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে, তবে কোনো মতেই সহিংসতা বা নাশকতামূলক কর্মকাণ্ড এটা সরকার বরদাস্ত করবে না। বাংলাদেশ আওয়ামী লীগ এবং ব্যক্তিগতভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক এবং অর্থবহ নির্বাচনের বিষয়ে তিনি আন্তরিক। আসছে জুলাই মাসের মধ্যেই সারা দেশের জেলা উপজেলা পর্যায়ে দলের সম্মেলন শেষ করে আওয়ামী লীগ জাতীয় সম্মেলনের প্রস্তুতি চূড়ান্ত করবে বলেও জানান তারা। আমাদের লক্ষ্য হচ্ছে যে জুলাইয়ের শেষ নাগাদই সকল জেলা উপজেলার মেয়াদোত্তীর্ণ সকল কমিটি কাউন্সিলের মাধ্যমে আপডেট করা হবে। জয়দেব দাস, নিউজ 24, ঢাকা। শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে অশনি। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড় গতি বাড়িয়ে ঘন্টায় 14 কিলোমিটার বেগে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আগামীকাল এটি ওড়িশা উপকূলে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। তারপর উত্তর ও উত্তর পূর্ব দিকে বাঁক নিতে পারে অশনি, পরে তা চলে যেতে পারে ওড়িশা উপকূলের দিকে। ঘূর্ণিঝড় মোকাবেলায় এরই মধ্যে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবেলায় ওড়িশার উপকূলীয় অঞ্চলে 37টি উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে রাজ্য প্রশাসন। ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূল অতিক্রম করবে। সাতক্ষীরা অঞ্চলে এর কারণে দমকা বাতাস সহ ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড় অশনি 12 মে বাংলাদেশে আঘাত হানতে পারে, কিন্তু ততদিনে এটি দুর্বল হয়ে যাবে। তাই বাংলাদেশে বড় ধরনের আঘাত হানবে না বলে এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে। তবে এই সময়ে বাংলাদেশে বৃষ্টিপাত হতে পারে, জানিয়েছেন দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমান। রোববার সচিবালয়ে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। ঘূর্ণিঝড়ের গতিপথ সবসময় পরিবর্তন হয় এবং যে কোনো সময় যে কোনো দিকে টার্ন নিতে পারে। এখন এটা উত্তর পশ্চিম দিকে ধাবিত হচ্ছে। যদি এটা টার্ন নিয়ে উত্তর দিকে ধাবিত হয় তাহলে এটা আমাদের দেশের সাতক্ষীরা, খুলনা, বরিশাল, পটুয়াখালী জেলায় আঘাত হানতে পারে। 12 তারিখ সকালে এটা বিশাখাপট্টনম, ভুবনেশ্বর, পশ্চিমবাংলা আঘাত হেনে এটা
দুর্বল হয়ে যাবে এবং ঘূর্ণিঝড় থেকে নিম্নচাপে রূপান্তরিত হবে। উঠতি বয়সী তরুণদের হাতে তুলে দেয়া হচ্ছে মোটরসাইকেল, সেই সাথে আরোহীর ঘন ঘন লেন পরিবর্তন, নিয়ম না মানার কারণে সড়কে ঝরছে প্রাণ, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। সংশ্লিষ্টরা বলছেন অদক্ষ এসব চালক বেপরোয়াভাবে বাইক চালানোয় বাড়ছে দুর্ঘটনা। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে আরও জানাচ্ছেন ফজলে রাব্বি সৌরভ। চালকের থাকলেও হেলমেট নেই আরোহী, কখনো হেলমেট পরেন না কেউ, কোথাও আবার তোলা হয় একজনের বেশি আরোহী। নিয়মভঙ্গের এই গল্পে সড়কে ঝরছে প্রাণ। এবার ঈদের ছুটিতে সড়কে যত মৃত্যু হয়েছে তার প্রায় 48% মোটরসাইকেলের চালক ও আরোহী। আর এই প্রাণহানির বড় কারণ বেপরোয়া মোটরসাইকেল। তো মোটরসাইকেল দুর্ঘটনা বাড়তেছে, ডাইনে বাইকে গলায় দেয়, ডান পাশে সিঙ্গেল চেনে না, বামের সিঙ্গেল চেনে না, গাড়ি ঢুকাই দেয়, হঠাৎ করে ব্রেক মারতে হয়, হয়তো গাড়ি নষ্ট। মোটরসাইকেল আরোহী যারা চালায় তারা তো বেপরোয়া চালায়, তাদের এক কথা। আর ছোট গাড়ি বড় গাড়িগুলো তাদেরকে পিঁপড়ার মতো খেয়াল করে না। অনেকেই স্বীকার করছেন উঠতি বয়সী অদক্ষ তরুণ কিশোরদের কারণে দুর্ঘটনা ঘটছে। গতিবেগ নিয়ন্ত্রণ নেই, অনেকে খুব দ্রুত গতিতে চালাচ্ছে, আবার অনেকে চাচ্ছে যে একজনকে ফেলে একজন কিভাবে যাবে, আবার অনেকে রুলস মানতেছে না। নিয়ন্ত্রণ তো রাখে না সবাই, কিছু কিছু পোলাপান আছে ওদের কারণে আরো সমস্যা হয় বেশি। এত সুন্দর রাস্তা দিয়ে ইয়াং জেনারেশন যারা মোটরসাইকেল চালায় তারা খুব আনন্দ পায়, কিন্তু আনন্দের মধ্যে দিয়ে যে দুঃখ কষ্ট, চোখের পানি ঝরে, পরিবারের কষ্ট, পরিবার সন্তান হারা হয়, এটা তারা বুঝে না। বিশেষজ্ঞরা বলছেন মোটরসাইকেল আরোহীর ঘন ঘন লেন পরিবর্তন এবং নিয়ম না মানার ফলেই দুর্ঘটনা হচ্ছে। উঠতি বয়সী তরুণদের হাতে মোটরসাইকেল তুলে না দেওয়ার পরামর্শ তাদের। লাইসেন্স প্রাপ্ত হতে হবে, ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, সেই সঙ্গে হেলমেট ব্যবহারের ক্ষেত্রে গুরুত্ব থাকতে হবে। হাইওয়ে পুলিশ বলছে কিশোর তরুণদের অনেকে নিয়ম না মেনে বেপরোয়া মোটরসাইকেল চালায়, যা দুর্ঘটনার ঝুঁকি তৈরি করে, যাদের অনেকেরই থাকে না লাইসেন্স। হাইওয়ে পুলিশ চেষ্টা করেছে যে যাতে রাস্তাতে শৃঙ্খলিতভাবে গাড়ি চালায় এবং মোটরসাইকেল যত্রতত্র যারা না চলতে পারে। কয়েক বছর ধরেই ঈদের ছুটিতে মোটরসাইকেল দুর্ঘটনা ও মৃত্যু নিয়মিত ঘটনা হয়ে উঠছে, যার ব্যতিক্রম হয়নি এবারও। প্রতিবারের মতো দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24। প্রখ্যাত গীতিকার ও সাংবাদিক KJ মুস্তফা মারা গেছেন। রোববার রাত 8টার দিকে নিজ বাসায় অসুস্থ বোধ করলে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ বাদ জোহর KJ মুস্তফার মরদেহ জাতীয় প্রেস ক্লাবে নেওয়া হবে। সেখানে তার জানাজা শেষে মৃতদেহ দাফন করা হবে। তার জন্ম 1937 সালের 1 জুলাই নোয়াখালীর বেগমগঞ্জে। 1960 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, আয়নাতে ওই মুখ দেখবে যখন, বাংলা সিনেমার জনপ্রিয় এসব গানের গীতিকার তিনি। দ্রুত গতিতে এগোচ্ছে চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল নির্মাণ কাজ। সমুদ্রের পাড়ে মাটি ভরাটের কাজ চলছে পুরো দমে, ভূমি অধিগ্রহণও চলছে দ্রুত। 2024 থেকে 25 সালের মধ্যে চালু হবে বে টার্মিনাল, বললেন বন্দর চেয়ারম্যান। আর চালু হলে বাড়বে বন্দরের কয়েক গুণ সক্ষমতা। অর্থনীতিবিদ ও বন্দর ব্যবহারকারীরা বলছেন এই টার্মিনাল চালু হলে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বিজনেস হাব হবে বাংলাদেশ। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। 1860 সনে যাত্রা শুরু হওয়া চট্টগ্রাম বন্দর কর্ণফুলী নদীর ভেতরে হওয়ায় সমুদ্রে বহির্নোঙরে থাকতে হয় মাদার ভেসেলকে। সেখান থেকে লাইটারেস জাহাজে পণ্য আসে বন্দরে। বিশ্ব বাণিজ্যের সাথে তাল মেলাতে চট্টগ্রাম বন্দর সমুদ্রের চরে নির্মাণ করছে বে টার্মিনাল। আর এই টার্মিনাল চালু হলেই বন্দরের সক্ষমতা বাড়বে কয়েক গুণ, বললেন বন্দর চেয়ারম্যান। বে টার্মিনাল যখন হবে আমাদের দিন এবং রাত কোনো কিছু চিন্তা করতে হবে না। আমাদের দিন রাত 24 ঘন্টা অপারেশন চালাতে পারবো। আমাদের জাহাজ আসবে 12 মিটার ড্রাফটের জাহাজ এবং লেন্থ হবে 285 মিটারেরও বেশি, এবং সেখানে জাহাজ আসতে পারবে প্রায় 6 থেকে 8,000 টিউজ কন্টেইনার নিয়ে। চট্টগ্রাম বন্দরের গতি বাড়াতে বে টার্মিনাল সহ অন্যান্য টার্মিনাল দ্রুত চালুর দাবি বন্দর ব্যবহারকারীদের। বে টার্মিনাল মধ্যে ট্রাক টার্মিনাল এবং ডেলিভারি ইয়ার্ড, অ্যাট দ্য সেম টাইম ওই টার্মিনাল এবং এটার সাথে ব্রেক ওয়াটার
এটা দ্রুত করতে হবে, এটা ফাস্ট ট্র্যাকে নিতে হবে। দ্রুত যদি ইকুইপমেন্ট আনলে আমাদের ইকুইপমেন্টের মাধ্যমে কিন্তু তাড়াতাড়ি জাহাজ সমস্যার সমাধান হবে। সমুদ্র পথে প্রতি বছরই বাড়তে থাকা বিপুল কর্মযজ্ঞ সামাল দিতে বে টার্মিনাল হবে বড় ধরনের অবলম্বন, এমন প্রত্যাশা বন্দর সংশ্লিষ্টদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। মধুমাস আসার আগেই সাতক্ষীরায় উঠতে শুরু করেছে বিষমুক্ত আম। তবে এবার বৈরী আবহাওয়ায় উৎপাদন কিছুটা কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, প্রতিবারের মতো এবারও ইউরোপের বাজারে যাবে এখানকার আম। মনিরুল ইসলাম মনির তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। গাছে গাছে সবুজ রঙের আম, সাতক্ষীরার বাগানে বাগানে এখন ধুম পড়েছে মধুমাসের এই ফল পাড়ার। গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই, গোলাপখাস, ক্ষীরসরাই, বৈশাখী সহ নানা জাতের আম পাড়া হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে। 5 মে থেকে পাড়া হচ্ছে আম, যাচ্ছে সাতক্ষীরা শহরের বড় বাজারে। জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী আমরা বাগানে আম ভাঙতেছি এবং বাজারজাত করা শুরু করছি। আমটা বিষমুক্ত করার জন্য আম হওয়ার থেকে 1.5 মাস আগের থেকে সকল প্রকার স্প্রে আমরা বন্ধ করে দিই। মৌসুমের শুরুতেই বাজারে আম উঠেছে, তাই রাজধানী চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা ভিড় করছেন সাতক্ষীরার আম বাগান ও আড়তগুলোতে। সাতক্ষীরা আম সবার আগে পাকে, এই জন্য সাতক্ষীরার আম কিনতে আসছি। এখানে এসে মনে করেন রুচিসম্মত আম যে বাগানে আছে সে বাগান থেকে আমি আম কিনে ঢাকায়, বগুড়ায়, খুলনায়, যশোর সব জেলায় আর কি পাঠাচ্ছি এখান থেকে। আমরা বিষমুক্ত আম মানে উৎপাদন করি বলি বিধায় আমাদেরকে সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে ওই মানে আম জন্য অনুরোধ করা হয় এবং সেই অনুযায়ী আমরা আম পাঠিয়ে দেই। সাতক্ষীরার বড় বাজারের আড়তগুলোতে আম ভেদে বিক্রি হচ্ছে 1,500 টাকা থেকে 2,500 টাকায়। আগের চেয়ে বিক্রি কিনিও ভালো বলছেন ব্যবসায়ীরা। এখন গোবিন্দভোগের দাম যাচ্ছে ওই 2200, 2300, 2400, 2500, সব থেকে হাই কোয়ালিটির আম। আর নরম আমরা বিক্রি হচ্ছে 2000, 2200 বেশি বিভাগে। চলতি বছর সাতক্ষীরা থেকে 100 মেট্রিক টন আম ইউরোপে রপ্তানির আশা জানালেন কৃষি কর্মকর্তা। 100 মেট্রিক টন আম যাবে এরকম একটা লক্ষ্যমাত্রা আছে। এখন আবহাওয়া পরিবেশ পরিস্থিতি যদি ভালো থাকে আশা করি আমরা লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হব। সাতক্ষীরায় এবার 4115 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এবার রাজশাহীর আমের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, রাজশাহীতে আম পাড়া শুরু হবে কবে? এবার ফলন কেমন হয়েছে জানাবেন আমাদেরকে। ধন্যবাদ এবং শুভ সকাল ফয়সাল মাহমুদ। আমরা আছি রাজশাহীর একটি আম বাগানে, তেরোখাদিয়া এলাকার, যেখান থেকে যে ইউরোপের বাজারগুলিতে যে আম যায় তার একটি বড় চালান এই বাগান থেকে যায় এবং যে আম প্রসেসিং যে প্রক্রিয়াটি থাকে সেটিও এই বাগানটিতে হয়ে থাকে। রাজশাহীর আম বিশ্বজুড়েই একটি নাম আছে এবং দেশের বাজারে তো আছেই, কিন্তু এবার বৈরী আবহাওয়ার কারণে এবং তীব্র খরার কারণে আমের যে উৎপাদন লক্ষ্যমাত্রা সেটি অর্জিত হবে বলে কৃষি বিভাগ দাবি করলেও যারা বাগান মালিক তারা যেটি বলছেন যে অর্ধেক গাছেও এবার আমের যে মুকুল সেটি আসেনি এবং খরার কারণে প্রায় 20 ভাগ আম পরে ঝরে গেছে। ফলে তাদের যে লক্ষ্যমাত্রা ছিল সেটি অর্জিত হবে না এবং যে পরিমাণ আম হওয়ার কথা এই সময়ে সেটি এখন পর্যন্ত গাছে দেখা যাচ্ছে না। আরেকটি বিষয় যে এখন পর্যন্ত আম নামানোর প্রতি বছর জেলা প্রশাসনের পক্ষ থেকে কোন আম কবে নামবে এরকম একটি ক্যালেন্ডার তৈরি করে দেওয়া হয়, সেটি এখনো হয়নি। যারা আম ব্যবসা এবং আমের সঙ্গে জড়িত আছেন তারা যেটি বলছেন যে এই মাসের মাঝামাঝি সময়ে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্তটি নেওয়া হবে যে কবে কোন আম রাজশাহীর বাজারে আসবে এবং সেটি দেশের বাজারে যাবে। আমরা একটু কথা বলতে চাই আম বাগান মালিকদের সঙ্গে, কি অবস্থা এবার আমের, আপনার কাছে একটু জানতে চাই যে রাজশাহীর আম তো বিখ্যাত, কি অবস্থা আমের অবস্থা আপনারা তো দেখতে পাচ্ছেন যে পরিমাণ ওয়েদারের ওই যে গরমটা ছিল এবং রোদটা ছিল, তাতে আমাদের যে আমের মুকুলগুলো আসছিল এবং আমটা যখন একটু গুটি আকারে আসে সেই আমটা ওই যে গরমের কারণে ঝরে পড়ে যায়, কারণ বৃষ্টি ছিল না। গরমের কারণেই মূলত আমের যে পরিস্থিতি সেটি কিন্তু ঝরে পড়েছে এবং আম উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ারও সংখ্যা দেখা দিয়েছে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে শেষ, ফিরছি স্টুডিওতে আপনার কাছে। শাহেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার জানিয়ে দেব খেলা সংবাদ।
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার দিকে আরও এক ধাপ এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে 5-0 গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে সিটিজেনরা। আর স্প্যানিশ লা লিগায় শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদকে 1-0 গোলে হারিয়েছে অ্যাটলেটিকো। অন্যদিকে লিগ ওয়ানে পিএসজিকে রুখে দিয়েছে ট্রয়াস। বিস্তারিত ম্যাচ রিপোর্টে। চ্যাম্পিয়ন্স লিগের বিদায়ের যন্ত্রণায় কিছুটা ভেঙে পড়েছিল ম্যানচেস্টার সিটি, তবে এখনও ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার হাতছানি রয়েছে তাদের সামনে। সেই লক্ষ্যেই আবারও ঘুরে দাঁড়িয়েছে দলটি। নিউক্যাসলকে উড়িয়ে শিরোপার অনেকটাই কাছাকাছি পৌঁছে গেছে সিটিজেনরা। খুব একটা সুবিধা করতে পারছিল না নিউক্যাসল। এর মধ্যে আক্রমণের ধার বাড়িয়ে দিলে শেষ মুহূর্তে আরও 2টি গোল করে জয়োৎসবে মাতে পেপ গার্দিওলার শিষ্যরা। এদিকে স্প্যানিশ লা লিগার শিরোপা আগেভাগেই নিশ্চিত করা রিয়াল মাদ্রিদকে 1-0 দলটি। নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।